হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। প্রাইমারি টেট উত্তীর্ণ যারা নিয়োগে অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই প্রণাম। এবং বাবা মা, প্রত্যেকের বাবা মা, আত্মীয় পরিজনকে অসংখ্য অসংখ্য প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে বেশ কিছু কথা বলবো। যারা লাইভ দেখছেন প্রত্যেকেই যে শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছেন এমনটা নয়। অনেকে আছে যারা চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি, তো তারা বিভিন্নভাবে রিয়্যাক্ট করবে, এটা স্বাভাবিক। যারা নিয়োগে আছেন, ইন্টারভিউ দিয়েছেন বা দেবেন, তাদের জন্যই লাইভটা হচ্ছে। আমার সাউন্ড যদি শুনতে পান একটু কেউ একটু জানাবেন। আমার কথা যদি কেউ মানে ঠিকঠাক শোনা যাচ্ছে কি না, তো একটু যদি কেউ রিপ্লাই দেন তো খুব ভালো হয়। প্রশ্নের সব উত্তর দেব ধীরে ধীরে, তবে সম্পূর্ণটাই আমার মানে অভিজ্ঞতার ভিত্তিতে এবং আমার ধারণা, যেগুলো কখন কি হবে বা কি হতে চলেছে বা সামনের দিনে কি হবে সে বিষয়গুলো নিয়ে। এই বারে বারে ফোন আসছে। থ্যাংক ইউ গৌতম রয়, থ্যাংক ইউ। কেটে কেটে আসছে, তার কারণ হচ্ছে আমার ফোন ঢুকছে বারে বারে, কেটে দিচ্ছি তারপরও ঢুকছে। কারোর সার্টিফিকেট হারিয়ে গেছে, কারোর অ্যাপ্লিকেশন ফর্ম পাচ্ছেন না, 23 স্টেটের কারো টেট সার্টিফিকেট কেউ ডাউনলোড করতে পারেনি, বিভিন্ন সমস্যার মধ্যে অনেকেই ফোন করছে। যাই হোক, আহ, প্রত্যেককেই সশ্রদ্ধ প্রণাম। আগামী দিনের শিক্ষক শিক্ষিকা। অনেকেরই মধ্যেই রাগ অভিমান আছে যে আমরা চুপ হয়ে গেলাম কেন, কিছু করছি না কেন, কেন দ্রুত হচ্ছে না, কেন ভ্যাকেন্সি বাড়ছে না। কিন্তু প্রত্যেকেই পরিস্থিতির উপর নির্ভর করছে। বিভিন্ন কন্ট্রোভার্সি তৈরি হয়, আপনারা অনেকেই জানেন বিভিন্ন গ্রুপে, কারণ 23টা জেলার আহ, বিভিন্ন গ্রুপ আছে। তো বিভিন্ন মেন্টালিটির মানুষ আছে, তো বিভিন্ন রকম কথা আমরা শুনতে পাই, কানে আসে। দেখুন, আজকে 2022 সাল 11ই ডিসেম্বর, আর রেজাল্ট পাবলিশ হয় 2023-এর। একই কথা বারে বারে বলি, 2023-এর 10ই ফেব্রুয়ারি। তো এই 10ই ফেব্রুয়ারি 2023 থেকে আজ হচ্ছে আপনার 23 তারিখ। তো 23শে ফেব্রুয়ারি 2026, প্রায় 3 বছর। তো নিয়োগ হয়নি, কোনো ভ্যাকান্সি দেওয়া হচ্ছিল না। তো হঠাৎই আমরা বিভিন্নভাবে কর্মসূচির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, কারণ আমরা প্রত্যেকেই দীর্ঘ বঞ্চনার শিকার। তো আমরা শেষমেশ 25শে সেপ্টেম্বর 2025 সাল, মানে পুজো ছুটির দিনেই, যেদিন ছুটি পড়ে সেই দিনেই নোটিফিকেশান এলো। 2 মাস পাকা আমাদের কোনো নিয়োগ প্রসেস এগোলো না। 2 মাসের পর ধীরে ধীরে এগোনো হলো। এখনও পর্যন্ত যে ইন্টারভিউ বেশ কয়েকটা জেলা হয়েছে, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে অনেক জেলা হয়ে গেছে, কিন্তু জেলার উপরে এটা নির্ভর করে না। কারণ যা ক্যান্ডিডেট, প্রায় 58,000-এর মতো ক্যান্ডিডেট, তো তার মধ্যে কতজন হয়েছে? তার মধ্যে 10,000 জন কি হয়েছে ইন্টারভিউ? হয়নি। যেটুকু ক্যালকুলেশন করতে পারছি বাড়িতে বসে, 10,000 জনেরও কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউ হয়নি। বাকি তো প্রচুর। যারা বলছে ভোটের আগে কি সম্ভব, প্রথম থেকে বলে আসছি অসম্ভব। বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখেছেন যে 2022 সালে, এই 25-এর নিয়োগ ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে। তো শেষমেশ আমি কিন্তু এই কাটিংটা নিয়ে কিন্তু একটাই কথা লিখেছিলাম যে সরি, বারে বারে ফোন আসছে। কেউ কিছু জানতে হলেই ফোন করবে, কোনো একটা খবর পেলেই ফোন করবে। তো আমি একটা মানুষ কতটা ফোন রিসিভ করতে পারি? তো যেটা বলছিলাম, একটা পেপার, খুব সম্ভব কর্মসংস্থান, বারে বারে বলছিলেন যে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট হবে। তো তখনই বলেছিলাম যে অসম্ভব।
কারণ পর্ষদের যে মতিগতি, পর্ষদের যে স্বতঃস্ফূর্ততা দেখেই বুঝতে পেরেছিলাম। মাত্র 400 জন করে ইন্টারভিউ ডাকা হচ্ছে রেগুলার। তো হিসেব করুন, হিসেব করলে বোঝা যাবে কদিন ইন্টারভিউ হয়েছে, আর প্রচুর ক্যান্ডিডেট অনুপস্থিত। তো সেই জায়গায় প্রসেস নিয়ে যারা ভাবছেন যে আজকালের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, হয়তো মার্চ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে, এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণটাই ভুল, সম্পূর্ণটাই ভুল। যদি টেবিল সংখ্যা না বাড়ে, বারবার জানানো হয়েছে যে টেবিল সংখ্যা বাড়ান, দীর্ঘ নিয়োগ, এই নিয়োগ যতদিন মানে নিয়োগ যদি দ্রুততা না আসে, নিয়োগের ক্ষেত্রে যদি গতি না আসে, সেক্ষেত্রে 2009-এর পুনরাবৃত্তি হতে পারে। কি বলতে পারি আমরা, কি করতে পারি বলুন? আজকে আপনারা জানেন না, যারা আমরা লিড করি, একটু চাপ থাকে পারিপার্শ্বিকভাবে। তো সেই জায়গায় আমরা তো সবাই বুঝতে পারছি পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, দেখেও কিছু বলা যাচ্ছে না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি তো নিজের থেকে বুঝতে পারছি যে কি জায়গায় আছি। তো এতদিন যে ইন্টারভিউ হয়েছে, 10,000ও পার হয়েছে কিনা আমার সন্দেহ। বাকি তো এখনও 50,000 আছে, বাদ দিন, সব বাদ দিয়েও তো 35-40,000 ইন্টারভিউ, 35,000 তো ইন্টারভিউ দেবে। তো সেইগুলো যে প্রসেস 10 দিনের ডিউরেশন রেখে 500 করে 3-5 1500 থেকে 2,000 জনের ইন্টারভিউ ডাকা হচ্ছে। শুধু জেলা দেখে আপনারা বিচার করবেন না যে জেলা হয়ে যাচ্ছে মানে একটা একটা পার্ট বেরিয়ে যাচ্ছে। বড় জেলা বলতে গেলে যেগুলো আপনারা প্রত্যেকেই জানেন, 24 পরগনা, এদিকে আপনার মুর্শিদাবাদ, মালদায় কম হতে পারে, নদিয়া, হুগলি, এগুলো তো বড় জেলা। এগুলো যখন শুরু হবে, যদি এই টেবিল সংখ্যা থাকে, কতদিন প্রসেস এগোবে আপনারা তখনই বুঝতে পারবেন। আমি এর আগেই বলেছি 2009-এর পুনরাবৃত্তি হতে পারে এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমরা কি করতে পারি। আমরা চাকরি প্রার্থীরা সরকারের উপরে তো কেউ নয়। সরকারের স্বতঃস্ফূর্ততা, সরকারের সদিচ্ছা, এটা কিন্তু নির্ভর করে। এর আগে ইন্টারভিউয়ের দাবিতে, এর আগে নিয়োগের দাবিতে বারে বারে কর্মসূচির ডাক দিয়েছি, কিন্তু সেই নিয়োগ হলো, ভ্যাকান্সি দেওয়া হলো, যতটুকুই দিক দেওয়া হয়েছে, সেই প্রসেস যদি ঢিলেমি হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারি? অনেকেই বলছেন যে রাজপথে নামা হোক। এই মাধ্যমিক পরীক্ষা গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে প্রায় শেষের দিকে, সব ভাবনা আছে। অনেক সময় কি জানেন তো, কিছু মানে ইচ্ছে থাকলেও কোনো কিছুর উপায় হয় না। আজকে এই প্রসেস যদি চলে, কত মানুষের কত কিছু আটকে আছে, এই জিনিসটা হবে কি হবে না, ইয়েস আর নো, কত আটকে আছে, কত কিছু একটা একটা দিন পেরিয়ে যাচ্ছে। আমরা কি প্রত্যেকেই ভালো আছি? আর আমাদের সাথে আমাদের মা বাবা কেউই কি ভালো আছে? এত দীর্ঘ হবে কেন? যত দ্রুত করা ভালো মন্দ, তারপর নতুন নোটিফিকেশান আসুক, আরও কিছু ভ্যাকান্সি দিয়ে আরও নিয়োগ হোক, এই জায়গাটা করলে তো আমরা মানসিক দিক থেকেও শান্তি পেতাম। সরকার তো সব দিকে সবই করছে, আমাদের তো বিরোধিতা নেই। আর বিরোধিতা, বিড়ম্বনায় ফেলা বা খারাপভাবে প্রচার করা সরকারের বিরুদ্ধে, এটাও তো আমাদের কাজ নয়। কিন্তু দীর্ঘদিন যখন একটা ন্যায্য দাবি যখন দিনের পর দিন আটকে থাকে, তখন তো প্রতিবাদ ছাড়া আর কিছু করার থাকে না। অনেকেই অনেক কিছু লিখবে, অনেকেই অনেক কিছু কমেন্ট করবে, অনেকেই অনেক কিছু শেয়ার করবে, এই লাইভ বিভিন্ন গ্রুপে ঘুরবে। তো আমরা বুঝতে পারছি পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। নোটিফিকেশান এসছে, 23 জেলার কিছু কিছু ক্যান্ডিডেট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, প্রত্যেকে স্বতঃস্ফূর্ততার মাধ্যমে নোটিফিকেশান এসছে। ভ্যাকান্সি কম হলো, সেই ভ্যাকান্সির দাবিতেও এখনও কখনো কালীঘাট, কখনো ক্যামাক স্ট্রিট, এছাড়া কি করতে পারি আমরা? সামনের দিনে ভাবনা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আর সবচেয়ে বড় কথা সব হচ্ছে মানে এই কি সাথী, যুব সাথী দিচ্ছে, এটা ভালো, প্রত্যেকেই হাত খরচ হবে। তো সাথে সাথে এই নিয়োগের দিকটাও সরকারের ভাবা উচিত, যে বিষয়গুলো, যে এতদিন 2022 সালের নিয়োগ হয়েছিল, কারা নিয়োগ পেয়েছিল, মানে কারা অংশগ্রহণ করতে পেরেছিল, সেই 2014 সাল এবং 2017 সালের টেট উত্তীর্ণরা। আর 18 সাল থেকে নতুনরা সুযোগ পায়নি। এটা বলতে গেলেই বিরোধিতা নয়, এটা প্রতিবাদ।
এটা ন্যায্য দাবিতে প্রতিবাদ। যে 18 সাল থেকে 18-20 সেশনের ডিএলএড, সেখান থেকে তারা অপেক্ষা করে আজও তারা নিয়োগের, সে আমি পারবো কি পারবো না, আমার যোগ্যতা আছে কি নেই, সেইটুকু দেখানোর সুযোগ পায়নি। প্রত্যেকে এই এই একটা বিষয়ের উপর কতদিন মানে থাকা যায়। আপনারা হয়তো ভাবছেন যে টেনশন নেই, প্রত্যেকেরই টেনশন রয়েছে। একটা জিনিসের উপর কতদিন আটকে থাকা যায়। আর এই জায়গাটা এত সময় দিয়ে ফেলেছি, এত পরিশ্রম দিয়ে ফেলেছি, এটা ছেড়েও কিন্তু অন্য অন্য কোথাও যেতে পারছি না। সরকারের ভাবা উচিত, কিভাবে ভাবাতে পারি। আন্দোলন করলে তখন পুলিশ অ্যারেস্ট করা হচ্ছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আগের দিনের রাতেই। আন্দোলন না করে যদি আমরা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি, ডেপুটেশন জমা দিচ্ছি, সেটাও দেখা হচ্ছে না, তো কোন দিকে যাব? এটা আপনারা নিজের জায়গায় থাকলে বুঝতে পারতেন, প্রত্যেকেই বুঝতে পারতেন। এই 23টা জেলার ক্যান্ডিডেটরা কত বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন, অনেক দীর্ঘদিন অপেক্ষা করে করে অনেকের বয়সও পেরিয়ে যাচ্ছে। ইন্টারভিউ হচ্ছে খুব মন্থর গতিতে হচ্ছে। 400 জন, 400 থেকে 500 জন করে ডাকা হচ্ছে, সকলে তো উপস্থিত থাকছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও মানে 10% ইন্টারভিউ হয়নি, 10% ক্যান্ডিডেট তাদের কিন্তু ইন্টারভিউ হয়নি। এর মধ্যেও দেখা যাক কি করা যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে, আর নির্বাচনের মধ্যে আশা রাখছি নির্বাচনের মধ্যে হয়তো ইন্টারভিউ চলবে, যদি কমিশন আগে থেকে কিছু না জানায়, নির্বাচন কমিশন। কারণ অনগোয়িং প্রসেস এর আগেও দেখেছি আমরা পিএসসি কিংবা আদার্স অনেক পরীক্ষার ক্ষেত্রে, যে ভোটের আগে পরে এই কয়েকটা দিন হয়তো ফাঁকা থাকে, ভোটের দিনটা বন্ধ থাকে, ইন্টারভিউ চালাতে পারে। কিন্তু টেবিল সংখ্যা বাড়ছে কিনা যেটুকু বুঝতে পারছি, দেখুন বাড়ার তো কথা। কারণ 2022-এর নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রথমে যেটুকু শুরু করেছিলেন, আস্তে আস্তে সেই মানে টেবিল সংখ্যাও বাড়িয়েছিলেন। কারণ এই টেবিল সংখ্যা না বাড়ালে, মাত্র এই কয়েকটা টেবিল আছে, এই টেবিল যদি চলে তাহলে এই মানে এত ফর্ম ফিল আপ হয়েছে, কেউ উপস্থিত থাক আর না থাক, প্রত্যেকেই তো কাউন্টিং হচ্ছে, প্রত্যেকেই কাউন্ট হচ্ছে। সেই কাউন্টের ক্ষেত্রে তো 500 জন করে রোজ রেখে 3 দিন টানা, 4 দিন, 4×5=20, 2000 ইন্টারভিউ হলো। তার মধ্যে ভাবুন 1500 যুক্ত হলো, তো কাউন্টিং যেটা হবে 2000। তো এই 2000 করে হলে 58,000 কতদিন লাগবে একটু ভেবে দেখুন। আর এখন সবচেয়ে বড় কথা, কোনো আধিকারিকরা কোনো কথাই শুনতে চাইছেন না। তো এটা যদি চলতে থাকে, কোচবিহার জেলাটা দেখবো আমরা। কোচবিহার জেলার পর যদি আবারও ডিউরেশন রাখা হয়, যদি ধারাবাহিকভাবে যদি ইন্টারভিউ প্রসেস না হয়, সেটা আমরা দাবি জানাবো আমাদের জায়গা থেকে, যেটা যা করতে হয় সবাই মিলে আলোচনা করে। আর ভ্যাকান্সির বিষয়টা, এটা তো সবসময় মাথায় ঘুরপাক খাচ্ছে। মাত্র 13,421 ভ্যাকান্সি। মোটামুটি এই ভ্যাকান্সিটা মোটামুটি 30-এর কাছাকাছি ভ্যাকান্সিটা হলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু তাদের মানে দীর্ঘদিনের চাওয়া, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারত। সেই জায়গাটা অনেক কমই হলো। একদমই দাদা, যেভাবে ইন্টারভিউ হচ্ছে 2026-এ নিয়োগ হবে বলে মনে হয় না, প্লিজ বলো। এইভাবে যদি চলতে থাকে তাহলে সময় লাগবে এটা ইন্টারভিউ প্রসেস শেষ হতে। অনেকে বলছে নদিয়া কবে হবে দাদা, মুর্শিদাবাদ কবে হবে। দেখুন, এখন তো যেহেতু প্রসেস চলছে, এইগুলো সম্পূর্ণটাই মানে বোর্ড কিংবা গভর্নমেন্ট জানে। তো সেই জায়গায় আমার পক্ষে জানা সম্ভব নয়, তবে আমার যেটুকু আইডিয়া সেটুকু থেকে বলছি, এইভাবে যদি চলতে থাকে একটা আইডিয়া তো করতে পারছি কীভাবে এগোচ্ছে, তো সময় লাগবে। আর এই বিভিন্ন ইউটিউব চ্যানেল, তারা বিভিন্নভাবে তুলে ধরছে, এই হয়তো আবার ইন্টারভিউ শুরু হবে। তো এটা সবগুলোই ঠিক নাই, অনেকের আইডিয়া, অনেক কিছু দেখেছি সামনের দিনে। 23 স্টেটের রেজাল্ট 2-3 বার বের করে দিয়েছে এমন চ্যানেল আছে, বিভিন্ন ইউটিউব, বিভিন্ন পেজ। আর সত্যি কথা বলতে কি, প্রাইমারিটা নিয়ে না আমাদের এই 2022-এর এই মানে স্বচ্ছতা নামটা না নজর লেগেছে। একটা কথা বলে না অনেকে, গ্রাম অঞ্চলে শুনতে পাবেন। তো কিছু মানুষ এটা নিয়ে ফেসবুক, ইউটিউব ভালোই করছে আমাদেরকে নিয়ে, কিন্তু আমরা যারা মানে সত্যি এর মধ্যে ঢুকে আছি, পড়াশুনো করছি, আর প্রত্যেকটা দিন যাচ্ছে, আমরা যে কত চাপে আছি,
আর বিভিন্ন চ্যানেল ইউটিউব তারা তাদের মতো বিভিন্ন ভিডিও করে যাচ্ছে ফেসবুকে। তো এই আশায় চাষা মরে, এরকম একটা ব্যাপার। আর একটা কথা, একটা কমেন্ট এসছে যে এনওএস নিয়ে কি বলবো। আমার পরিচিত অনেক বন্ধুরা এনওএস আছে, এনওএস থেকে ডিএলএড করেছেন। তো সুপ্রিম কোর্টের অর্ডারে এনওএস বৈধ। আর প্রথমও বলেছি, এমনও বলছি, অনেকেই বন্ধু বান্ধবী ফোন করেন, দাদা আপনি এমন নোটটা কেন করছেন। আমি কিছু ব্যক্তিগতভাবে কিছু করছি না, প্রত্যেকের প্রতি সমবেদনা আছে, আমাদের কথা শুনেও কিছু হয় না। তো ও, আইনি পথে আপনারা চেষ্টা করুন, যারা আছেন, অনেক বন্ধু আছে আমার। আমাদের দিক থেকে মানে যে পার্সোনালি আপনারা বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করতে পারছেন না, তো আমাদের ব্যক্তিগতভাবে এই সমস্যাটা মানে আমাদের মধ্যে নিয়ে আসবেন না, ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসবেন না, কারণ কেউই মানসিক পরিস্থিতি কারোরই ভালো না। আর সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন অপেক্ষা করে থেকে কেউ যদি কোনো নিয়োগ থেকে বাদ চলে যায়, রিজেক্ট হয়ে যায়, এটাও কিন্তু একটা অনেকটা অনেক যন্ত্রণার। ইন সার্ভিসের বিষয়টা বলছি, আপনারা ইন সার্ভিস কিন্তু বাদ যাচ্ছে, এটা কিন্তু আমার মানে চোখেও দেখেছি যে অনেকে বেরিয়ে গেছে। আর মনে করুন, ইন সার্ভিসের ক্ষেত্রে আমি এই পয়েন্টটা বলতে চাইছি না। দেখুন, ইন সার্ভিস কিন্তু যারা দিচ্ছেন তারা কিন্তু সবাই কোনো নো অবজেকশন সার্টিফিকেট নেইনি, এবং আহ, মানে তারা কিন্তু ইন সার্ভিস না দেখিয়ে ফ্রেশার হিসাবে নিয়োগে আসছে। তো কেউ যদি দুটো টেট পাস থাকে, মনে করুন আপনি 2014 টেট দিয়ে মনে করুন আপনি শিক্ষকতা করছেন, আবার 2022-এও টেট কোয়ালিফাই করেছেন। তো 2014 টেট পাস থেকে যদি হাইট করে, 2014 টেট পাস যদি হাইট করে 2022-এর টেট দিয়ে যদি আপনি নিয়োগে আসেন, তো আপনাকে কি করে ধরবে রোল নাম্বার মেরে? আপনি বা আমি যখন চাকরি পাবো, আমাদের যে টেট রোল নাম্বার, এটা কিন্তু আমাদের কাছেই থাকবে, এটাই কিন্তু আইডি। তো সেই টেট রোল নাম্বারটা মনে করুন কেউ 14 টেটে কোয়ালিফাই করেছেন, এবং 2022-এও কোয়ালিফাই করা আছে, 2023-এও কোয়ালিফাই করা আছে। টেটের বর্ষার ক্ষেত্রে তো ইন সার্ভিস কেউ দেখায়নি। তো 14 টেট পাসটা হাইড করে রাখা হলো, রেখে 2022-এর টেট পাস দিয়ে ওই টেট সার্টিফিকেট দিয়ে কেউ অ্যাপ্লিকেশন করলো। এবার ভেরিফিকেশন করার সময় যদি 2022-এর রোল নাম্বার মেরে যদি কেউ ভেরিফিকেশন করেন, সেখানে ইন সার্ভিসটা কী করে বুঝবেন? সেখানে তো ফ্রেশার দেখাচ্ছে। এরকম ক্যান্ডিডেট থাকবে, এর আগেও প্যানেলেও আপনারা খুঁজলে পেলেও পেতে পারেন। সুতরাং এটা নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন কিছু বলবে, শেষ পর্যায়ে দেখুন, অবশ্যই আপনারা তথ্য পাবেন যে কতজন অ্যাপ্লিকেন্ট ইন্টারভিউ দিয়েছে। অনেকটাই কমে যাবে। এই 58,000 ফর্ম ফিল আপ করেছে বলে 58,000ই থাকবে, কিন্তু এমনটা নয়। এটা দেখুন 40-এর অনেক নিচে নেমে আসবে বলে আমার ধারণা। ভ্যাকান্সি আর 10,000 ভ্যাকান্সির বৃদ্ধির ক্ষেত্রে এটা খুব দরকার ছিল। আর যে আপনারা যেটা বলছিলেন, মানে আহ, এই যে গতকাল যে প্রাইমারি টেট হলো, সামনের দিনে আমি একটা কথা বলতে পারি, আমি এখন কথা বলতে ভয় পাই, কারণ সত্যি প্রত্যেকেই কিন্তু মানসিক পরিস্থিতি ভালো নয়। যারা আগে কথা বলতো তারাও এখন কথা কম বলে, অনেকে চেপে গেছে, সেভাবে দেখা যায় না অ্যাক্টিভিটি। অনেকেও লেগে আছে যে এইবার শেষ পর্যন্ত দেখব। সামনের দিনে, গতকালের প্রশ্ন দেখেছেন, যে সামনের দিনে কিন্তু টেট কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় থাকবে, এবং এই টেট পাস সামনের দিনে, আবারও বলছি, এই কথাটা হয়তো আপনাদের হাসির পাত্র হবে, যে সামনের দিনে এই টেট কোয়ালিফাই যদি ঠিকঠাক নিয়োগ সরকার দেয়, ঠিকঠাক নিয়োগের দিকে যদি সরকারের সদিচ্ছা থাকে, আমার মনে হয় কেউ মানে আলাদা করে বসে থাকবে না। কারণ টেট সামনের দিনে যেভাবে এগোচ্ছেন, টেটে কিন্তু কোয়ালিফাই করাটা চাপের হয়ে যাবে। মানে এমন এমন প্যাসেজ দেওয়া হচ্ছে, যে প্যাসেজগুলো আপনি পড়ে সেটা ঠিক টাইমে আপনাদের, মানে সেটা টাইমে আমরা কমপ্লিট করাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে।
সামনের দিনে যে টেট হবে, যে প্যাসেজ দেয়া হবে, বাংলা হোক ইংলিশ হোক, সেই প্যাসেজ বা অনুচ্ছেদ আমরা পড়ে সেটা উত্তর করা খুব চাপের হয়ে যাবে। আর অনেকে ভাববেন হয়তো 2022 সালের প্রশ্ন সোজা ছিল। হ্যাঁ, অনেকেই কাছে সোজা হতে পারে, কিন্তু 2022 সালের কোশ্চেনও কিন্তু একেবারেই যে খুব সোজা হয়েছে তেমনটা কিন্তু নয়, কারণ তাহলে সবাই পাস করতো। তবে অনেকেই খুব বেশি পড়েও কিন্তু অনেকে কোয়ালিফাই করতে পারেনি, মানে টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয়নি, টাইমটা পায়নি অনেকে। অনেকেই সাইকোলজিতে চাইল্ড সাইকোলজিতে ফার্স্ট টাইমে টাইম নষ্ট করে ফেলেছে 1 ঘন্টার মতো। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তো পরিবেশ ইংলিশ দেখতেই পারিনি, বাড়িতে এসে যেটা দেখলাম যে ইংলিশটা ভালো করে পড়লে হয়তো নাম্বারটা বাড়তো। সময় না পেলে এত মক টেস্ট দিলাম, প্রত্যেক সপ্তাহে রবিবার শনিবার রবিবার টানা মক টেস্ট দেওয়া হলো। তো তারপরে যখন সাইকোলজি যখন কম মানে ঠিকঠাক প্রত্যেকটা উত্তর না পারা যায়, তখন কি হয়, প্রথম দিকে 2-4টে টাইমটা চলে যায়, তখন আরও চেষ্টা করা হয়, তারপরে টাইমটা কিন্তু পেরিয়ে যায়। এবার যারা যেটা পারেনি রেখে দিয়ে অন্যটা ধরেছে, তারা কিন্তু স্কোরটা অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছে। এবার যারা হচ্ছে না কেন বলে বসেছিল একটা কোশ্চেন নিয়ে, তারা কিন্তু স্কোরটা অটোমেটিক কম, অনেকে ফেলও করেছে। আমার সাথে অনেকেই পড়াশোনা করেছিলেন, অনেকেই ভালো স্কোর, যারা বিভিন্ন ইনস্টিটিউটে তারা পড়তো, স্কোর করেছে। তো বাস্তবে গিয়ে দেখা যাচ্ছে অনেকেই মানে স্কোর করেছে, কিন্তু টেটে টেট এক্সামে গিয়ে দেখা যাচ্ছে সেখানে কোয়ালিফাই করতে পারেনি, টাইম ঠিকঠাক করতে পারেনি। আবার অনেকেই মোটামুটি প্রথম ভেবেই যে উত্তরটা দিয়েছে 2022-এর ক্ষেত্রে, সেটা খেটে গেছে, তো নাম্বারও বেড়ে গেছে। তো এরকম কিন্তু হয়েছে পরীক্ষার ক্ষেত্রে, এটা স্বাভাবিক। হয়তো কেউ 82 পেয়েছে আর কেউ 90 পেয়েছে, আপনারা হয়তো ভাবছেন তার কোয়ালিটিটা অনেকটাই কম, কিন্তু এই পরীক্ষাটা এটা, অনেক ভালো কোয়ালিটির ক্যান্ডিডেট 2022-এ কোয়ালিফাই করতে পারেনি, আবার অনেকে কম পড়েও কিন্তু কোয়ালিফাই করেছে। তো সেটা একটা পরীক্ষা, এই জন্যই তো পরীক্ষা বলে। তো 22-এর কোশ্চেন যে খুব সোজা এমনটা নয়, যারা একটু পড়াশোনার মধ্যে ছিল, যারা একটু ডিপলি পড়াশোনা করেছে, অনেক স্কোর বাড়িয়ে নিতে পেরেছে, আর ওই টাইমটা ঠিকঠাক যারা করতে পেরেছে। আর গতকাল যে পরীক্ষাটা হয়েছে টেটের, যথেষ্ট কিন্তু কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবেন, আপনার ডেপথ থাকতে হবে, যাদের মধ্যে ডেপথ আছে, যাদের মধ্যে মানে পড়াশোনার গভীরতা আছে, তারা উত্তরগুলো দিতে পারবে। তবে সময়টা ঠিকঠাক রাখতে হবে। সামনের দিনে টেট পাস করাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে, কিন্তু কি সামনের দিন হয়তো টেট কোয়ালিফাইদের জন্য কিছু না কিছু হবে, যারা টেট কোয়ালিফাই করে আছে, কিন্তু যাদের 26, 27, 28, 29, 30, 35, 36 যাদের বয়স 37, 38, 39, যাদের বয়স 41, তাদের কাছে কিন্তু খুব ভয়ের। কি বললাম বুঝতে পারলেন, যে টেট যারা 22, 23, 24 বছর, যাদের বয়স 25 বছর, 26 বছর, যারা টেট কোয়ালিফাই করে আছে, তাদের কাছে কিন্তু অতটা চাপের না এই সময়টা। কিন্তু যারা 30-এর কাছাকাছি বা 30-এর 40-এর কাছাকাছি যাদের বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কাছে অনেক চিন্তার, কারণ 3-4 বছর পর পর নিয়োগ হচ্ছে, আর সেই নিয়োগ যদি লং প্রসেসে হয়, দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে বয়স তো থাকার কথা না। এই তো অনেকেই আছে, প্রায় বেশ কিছুজন, যারা আন্দোলন করেছে, যারা বিভিন্ন আইনি পথে সাহায্য করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ওভার এজের জন্য তারা নিয়োগ বা তারা অ্যাপ্লিকেশনই করতে পারেননি। কাঁদ অনেকেই কান্নাকাটি করে, এখনও ফোন করে, যে চেষ্টা করেছিলাম দাদা, কিছু কি হবে, কোনোভাবেই তো সম্ভব হলো না, এই প্রথম 2022-এ কোয়ালিফাই করলাম, কিন্তু বয়সের কারণে বসতে পারলাম না। তো এটা স্বাভাবিক, যাদের বয়স পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে মারাত্মক টেনশন, সামনেও এগোনো যাচ্ছে না, পিছনেও যাওয়া যাচ্ছে না। কিন্তু যাদের কম বয়স টেট কোয়ালিফাইড, এরা কেউই বসে থাকবে না, সামনের দিনে কোনো না কোনোভাবে এরা নিয়োগ পেয়ে যাবে। আর যেভাবে মানে পরপর প্রত্যেক বছর যদি নিয়োগটা দেখা হয়, তাহলে বিহারের মতো অবস্থা হবে, কোনো টেট পাস কিন্তু থাকবে না। কিন্তু সেই নিয়োগের সদিচ্ছা সরকার কতটা দেখায়, এটা ভাবা উচিত। সব দিকে হচ্ছে, সব দিকে কন্যাশ্রী, এই কন্যাশ্রী বলছি, ওটা লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানো হয়েছে 1700, 1500, ভালো। গ্রামীণ আমাদের নিজের মাও পায়, বা অন্যান্য পাড়ার প্রতিবেশীরা সবাই আনন্দিত যে এই টাকাটা হাত খরচ হয়ে যাচ্ছে সংসারে, অনেক কাজে লাগে। তো সাথে সাথে এই নিয়োগটা কম হোক বেশি হোক, এরকম 15,000, 16,000, 17,000 করে একটা নিয়োগ হলো, তো এটা যদি বছর বছর হয়, সেক্ষেত্রে কিন্তু এই মানে কি বলে, এই অসন্তোষটা থাকবে না সোশ্যাল মিডিয়াতে, যে চাকরি প্রার্থীদের আন্দোলন,
তো এইগুলো কিন্তু থাকবে না। এটা সরকারের একটু ভাবা উচিত, দেখা উচিত যে আর সবচেয়ে বড় কথা, এখন প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো জটিলতা নেই। দেখা যাক স্যাংশন পোস্ট করা হয় কিনা, কারণ আমার যেটুকু ধারণা যে প্রাইমারিতে যে পঞ্চম শ্রেণী ইনক্লুড করা হয়েছে, করা অলরেডি হয়ে গেছে, অলরেডি নিউ সেশনে ভর্তি নিয়েছে অনেক স্কুলে। তো এই ক্ষেত্রে সরকার চাইলে এটা দেখিয়ে দিতে পারেন যে নতুন পোস্ট আমার দরকার, নতুন স্যাংশন দরকার। এটা সরকার চাইলে যে কোনো মুহূর্তে, হঠাৎ করে তো পোস্ট ক্রিয়েট করা যায় না, এর আগের লাইভে বলেছি যে হঠাৎ করে পোস্ট ক্রিয়েট করলে আইনি জটিলতায় পড়তে হবে, মানে পোস্ট হঠাৎ করেই বের করলে। কিন্তু একটা কিছু দেখিয়ে যে এই পঞ্চম শ্রেণী ইনক্লুড করা হয়েছে প্রাইমারিতে, এই এত এত স্কুলে 2213টি স্কুলে, তো এখানে আমাদের শিক্ষক প্রয়োজন, নতুন পোস্ট স্যাংশন হবে। এটা একমাত্র নবান্ন, একমাত্র মুখ্যমন্ত্রীর অর্ডারের ভিত্তিতেই হয়। আর আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রসেসটা আরও এগোনোর ক্ষেত্রে একটা বাক্য প্রয়োগ করলেন না। আমরা চাই যে একটা নির্বাচিত সরকারের কাছে আমরা চাকরি প্রার্থীরা কি আশা করতে পারি, একটা কর্মসংস্থান পেতে পারি দীর্ঘদিন অপেক্ষার পর, সুযোগটুকু পেতে পারি সময়ে। অনেকেই আটকে আছে, অনেকের বিয়ে থা হবে, অনেকের অপেক্ষায় যে হলো দেখা যাক না শেষ পর্যন্ত, এটা হলে তারপর অন্য একটা পথ বেছে নেব, সেই জায়গাটা তো আসছে না। এই একটা মানসিক চাপ অন্যরকম, এ যে ফিল করে সেই বুঝতে পারে, যাদের এই 33-34 আমাদের মতো এরকম বয়স, যাদের 31-32-33-34 যাদের বয়স, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপের। আর 40-এর কাছাকাছি তো আরও চাপের, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। যাই হোক, প্রত্যেকেই আগামীকাল কোচবিহার জেলার ইন্টারভিউ, প্রত্যেকেই ডবল জেরক্স করে নিয়ে যাবেন। আর যা যা দেওয়া রয়েছে জেরক্সগুলো করবেন, ওখানে জেরক্সের চিন্তা করবেন না। আর যদি কেউ জেরক্স নাও করে নিতে পারে, আনন্দলোক হসপিটাল রয়েছে, ওর মধ্যে একটা জেরক্স আছে, আর সেটাও যদি বন্ধ থাকে তাহলে আপনারা প্রাইমারি শিক্ষা পর্ষদের পিছন দিকে একদম বাজারে চলে যাবেন। বাজারের প্রথম ফুলের দোকান আছে, ওর পাশে একটা জেরক্স আছে, যদি সেটাও না থাকে তার ভিতরে গিয়ে আর একটা জেরক্স আছে, ওটা সারাদিন খোলা থাকে। তো আপনারা ইন্টারভিউ দিন, আর সামনের দিনে কি হচ্ছে দেখা যাক। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হোক, আর কোচবিহার জেলার ইন্টারভিউ দেওয়ার মানে কমপ্লিট হওয়ার পর দেখব যে পরবর্তী ইন্টারভিউ আসছে কিনা। নিশ্চয়ই একটা অ্যাপ্লিকেশান, মানে যেহেতু এখনও নির্বাচন দেরি আছে, একটা মনে হচ্ছে আমার যে একটা জেলা, বড় জেলা হয়তো ধরলেও ধরতে পারেন। দেখা যাক কি হয়। প্রত্যেকে ভালো থাকবেন। আমরা সত্যি এই পরিস্থিতির শিকার। আপনারা হয়তো ভাবছেন যে কি কেন করছে না বিদেশদার বা ঐক্যমঞ্চের যে এত গতি ছিল, এত থেমে গেল কেন? অনেকটাই পরিস্থিতির চাপে, বিশ্বাস রাখুন, বিশ্বাস করুন, অনেকটাই পরিস্থিতির চাপ, পারিপার্শ্বিক চাপ, সবগুলো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। তবুও সামনের দিনে শেষ পর্যন্ত দেখব, শেষ পর্যন্তই আছি, শেষ পর্যন্তই কথা দিচ্ছি, এই ন্যায্য অধিকারের দাবিতে কিন্তু লড়ে যাব আমরা। ন্যায্য এবং প্রত্যেকেই প্রশিক্ষণ ট্রেন ক্যান্ডিডেট, এবং প্রত্যেকেই এনসিটির গাইডলাইন মেনে পশ্চিমবঙ্গের বুকে 2022-এর টেট প্রত্যেকেই জানি আমরা। তো এই ন্যায্য দাবিতে কিন্তু থাকছি, পাশে থাকবেন প্রত্যেকে, এটুকু বলছি। সময়টা হয়তো কঠিন যাচ্ছে, হয়তো যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যে কোনো কিছু, ভেঙে পড়বেন না। অনেকেই মেসেজ করেন, ফোন করেন, দাদা আর পাচ্ছি না, জীবনটা হয়তো এবার ছেড়ে দিতে হবে। অনেকেই ডিপ্রেশনের ওষুধ খান, রাত 1টার সময় মেসেঞ্জারে মেসেজ। তো এরকম ক্যান্ডিডেট কিন্তু প্রচুর মানে মেসেজ করে, কথা বলি, ফিল করি তাদের অবস্থার কথাটা। কেউ ভেঙে পড়বেন না, হয়তো এখন হচ্ছে না, হয়তো 1 মাস পরে খুব গতিতে ইন্টারভিউ হচ্ছে, হয়তো হঠাৎ করে কিছু ভ্যাকান্সি বেড়ে যেতে পারে, হয়তো যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। কেউ ভেঙে পড়বেন না। আপনারা জানেন যে এর আগে 2022-এ, এই 2017 টেট, আমার খুব কাছের বন্ধু, যাকে আমি নিজে মানে মানে এই যে 2017 সাল থেকে তাকে আমি মানে যখন কর্মসূচি করতাম ও পাশে থাকতো, তো ও 82 পেয়েছিল টেটে, রাজু গাজী মসলন্দপুর, 82 পেয়েছিল। তো 82 পাওয়ার পর, তার ব্যাকআপটা বলে, রাজু হচ্ছে একটাই ছেলে, মানে সন্তান, বাবা মায়ের একমাত্র সন্তান। দিদি আছে, বিয়ে হয়ে গেছে।
প্রতিনিয়ত কথা হতো। 82 পাওয়ার পর তখন তো 82 ভ্যালিড ছিল না, তো তাকে কিন্তু নট কোয়ালিফাই হিসেবে ও নিজেকে কিন্তু ও নট কোয়ালিফাই হিসেবে ধরে নিয়েছিল। পাশাপাশি যাদের সাথে পড়াশুনো করতো তারা তারা সব অনেকে সবাই পাশ করেছে, তারা আনন্দ উৎসব করছে। তো রাজু আস্তে আস্তে কথা হতো প্রত্যেক দিন। তো রাজু ও আস্তে আস্তে সেই ওর চিন্তা ভাবনা, কোর্টে কেসও করেছিল কোর্টে, তো এটা নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। রাজু ভেঙে পড়েছিল যে আমার আর হবে না, বন্ধু বান্ধব পেয়ে গেল, আমি পেলাম না। তো রাজু মারা গেল, নিজের মরণ নিজে ট্রেনে করে মারা গেল। তো মারা যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের অর্ডার হলো। কলকাতা হাইকোর্টের অর্ডার কি এলো, যে 82 টেট ভ্যালিড, 82 টেট ভ্যালিড। রাজুর স্কোর খুব ভালো, কিন্তু টেটে সেই 2017 কোশ্চেন তো অনেক টাফ ছিল। তো 82 টেট ভ্যালিড হলো, রাজু গাজু পাস করলো। কিন্তু সেই রাজু গাজু কিন্তু আর পৃথিবীতে ছিল না। হয়তো থাকলে, হয়তো সেই চাপটা নিতে পারলে হয়তো সেও আজ শিক্ষকতার পেশায় থাকতো। কারণ ওবিসি এ ছিল, আর ওবিসি এ কিন্তু কেউ বসেছিল না। আর রাজুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টও খুব ভালো ছিল। টেট সার্টিফিকেট পেল বাড়িতে, টেট কোয়ালিফাইড, কিন্তু যে মানুষটা ইন্টারভিউ যাবে সেই মানুষটাই কিন্তু নেই। তাই এই পরিস্থিতিটা সম্মুখীন হতে হবে, পরিস্থিতিটা সামনে নিজেকে লড়াই করতে হবে। এই অবস্থায় একরকম সবার অবস্থা থাকবে না, পরিবর্তন ঠিক হবে। আর পরিশ্রম কোনোদিন বিফল যায় না। আমাদের থেকে আমি অনেক মানে দেখেছি, যারা পরিশ্রম করে তারা কিন্তু তাদের বিফল হয় না, মানে একটু পরে হলেও কিন্তু তারা মানে ঠিক বিচার পায়। দেখুন না, 2014 টেট, 2017 টেট, 2009 কারা বসে আছে। তবে এটুকু বলতে পারি, যতগুলো টেট হয়েছে 2022 সালের টেট সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ। কারণ যে কর্মসূচি কলকাতার রাজপথে করে দেখিয়েছে, সামনের দিনে কি হবে জানি না। তো এইগুলো সরকারের ভাবা উচিত, যে দীর্ঘদিন অনেক ক্যান্ডিডেট, অনেক হাউস ওয়াইফ অনেক আছে, বোনেরা দিদিরা আছেন, এখনো তারা সংসারের কাজ সামলে যেটুকু সময় পান, 2 ঘন্টা 1 ঘন্টা তার মধ্যে পড়াশুনো করেন। তো তারাও চাপে, মানে আমার কাছে যেটুকু আপনারা হয়তো মানে এই কথাটা বলছি, আপনারা হয়তো খারাপ ভাববেন, অনেকে আছেন, অনেকের হাজব্যান্ড চাকরি করেন, কিন্তু তারাও কিন্তু মানে অনেকেই ফোন করেন যে দাদা আমরা ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। তাহলে তাদের পরিস্থিতি যদি এমন হয়, তাহলে আমাদের মতো একদম পুরো মানে আমাদের অবস্থা কি হবে। মাঝে মাঝে এই কথাগুলো মনে পড়ে। আমাদের মুর্শিদাবাদ থেকে শুরু করে অনেকেই লাইভ দেখছে, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, আমাদের শিলিগুড়ি থেকে আমাদের বন্ধু এসছে, সব লাইভ দেখছে। এদিকে 2 চব্বিশ পরগনা তো আছেই, 2 মেদিনীপুর, পুরুলিয়া, 2 বর্ধমান, হাওড়া, হুগলি। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, অপেক্ষা করুন, পড়াশোনার মধ্যে থাকুন। আর ইন্টারভিউ নিয়ে, ডেমনস্ট্রেশন নিয়ে যে চাপটা ছিল দেখতে পাচ্ছেন, দেখা যাক সামনের দিনে কোনো কোশ্চেনের যে ইয়েটা, কোয়ালিটিটা চেঞ্জ হয় কিনা। এখন তো আপাতত সব ঠিক আছে, যা আসছে অনেকে কমন কোশ্চেন পাচ্ছেন। তো সামনের দিনে আর কোশ্চেন কোথা থেকে আসবে, এটা দেখার অপেক্ষায় আছি। আগে যে পড়াশোনাটা আমরা করতাম, সেই পড়াশোনাটা অনেকটা চেঞ্জ করে ফেলেছি আমরা প্রত্যেকেই। আগের যে পড়াটা, যে 5 মিনিটের ডেমনস্ট্রেশন দেব, বিভিন্ন পূর্বপাঠ থেকে শুরু করে, হ্যাঁ, এগুলো পর পর আমাদের 5E মডেল থেকে শুরু করে, পিকক মডেল থেকে শুরু করে, হ্যাঁ, সেগুলো পর পর দেবো। 5 মিনিট থেকে যায় 7 মিনিট হলে হয়ে অসুবিধা নেই, ডেমনস্ট্রেশন খুব সুন্দর করে দেবো। আমাদের আনন্দদায়ক শিখন হবে। কিন্তু সেই ডেমনস্ট্রেশন কিন্তু এখন হচ্ছে না। তো আমাদের অনেকটাই কিন্তু পড়ার যে মানে মানে পড়ার যে স্টাইলটা আমাদের আগে ছিল, যে পদ্ধতিটা ছিল, অনেকেই কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি, প্রত্যেকে চেঞ্জ করে ফেলেছি। যাই হোক, দেখা যাক কি হয়। হ্যাঁ, যেটা বলছিলাম,
দেখুন, অনেকেই বিভিন্ন কমেন্ট করছে। বারবার একটা কথা বলি যে এখানে কমেন্ট করে তো কিছু হবে না, নেগেটিভ কমেন্ট। কেউ বসতে পারলো না নিয়োগে, সেই রাগটা তো আমাদের পার্সোনালি দিলে হবে না, কারণ রুলস আমরা তৈরি করি না। যাক, প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেক বাবা মাকে সশ্রদ্ধ প্রণাম। সামনের দিনে অপেক্ষা করুন। ও অবশ্যই ভালো কিছু হবে। হুম। বিভিন্ন দিকে বিভিন্ন ক্যান্ডিডেটরা, যেহেতু 23টা জেলার ক্যান্ডিডেট, তারা দেখেন প্রত্যেকে যে টেট উত্তীর্ণ তা নয়। আপনারা একটা নেগেটিভ কমেন্ট দেখে হয়তো অনেকেই ভাববেন যে কি হলো কি হলো। সব দিকে নজর আছে। ম্যাট 1594 থেকে শুরু করে আরও কিছু মামলা আমাদের করা আছে। সামনের দিনে দেরি করুন, এই ইন্টারভিউগুলো হোক। এখন তো মামলায় যদি আমরা অর্ডার পেয়েই যাই, তাহলে তো পরবর্তীতে তারা কম্পিটিশন করার সুযোগ পাবে। তারা আবার লড়তে অন্য বেঞ্চে চলে যাবে। ঠিক টাইমে সবগুলো দেখতে পাবেন। এটুকুই, ঠিক টাইমে দেখতে পাবেন। 2017 সালে টেট উত্তীর্ণরা প্রথম দিকে কতজন ছিল? 30,000-এর উপরে। সেটা পর 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 কিন্তু কোথায় নেমে এসেছিল? প্রায় 20,000-এর নিচে নেমে এসেছিল। তো সেই জায়গাটা কিন্তু ভাবনার মধ্যে আছে। বিভিন্ন গ্রুপ আছে, যেহেতু দীর্ঘদিন পড়ে বসে আছি, তো আমরা তো ছোট্ট ছোট্ট বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। তার মধ্যে যারা আছে, অনেকে নিয়োগে বসতে পারছেন না, তাদের জন্য আমার সহানুভূতি আছে। কারণ দীর্ঘদিন অপেক্ষা করে থাকা থেকে যদি নিয়োগ থেকে বাদ যায়, এর মতো যন্ত্রণা আর কিছু থাকতে পারে না। কিন্তু আমাদের একটা সাধারণ চাকরি প্রার্থী, আমাদের হাতে কি থাকতে পারে? এটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি। এখন আবার রান্না করতে হবে, তাহলে খাবো কি? আর যেটা বলতে ভুলে গেছি, যে পবিত্র রমজান মাস প্রত্যেকেই এই এই ত্যাগের মাস। প্রত্যেকেই ত্যাগ করছেন সারাদিন না খেয়ে। হ্যাঁ, এটা ক্ষমার মাস। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। আহ, রমজানের প্রত্যেকেরই পবিত্র রমজানের শুভেচ্ছা। যারা আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, থাকুন, মাঝে মাঝে পড়াশুনো করুন। সামনের দিনের অপেক্ষায় প্রত্যেকে আমরা থাকবো। হ্যাঁ, একজন বলছেন দাদা গৌতম পাল স্যার, হ্যাঁ, স্যারের একটা নোটিফিকেশন দেখছিলাম। এখন দেখা যাক কি ওটা হচ্ছে। হয়তো উম, কি হচ্ছে আমার কাছেও যে সঠিক তথ্য নেই। আজকেই তো নোটিফিকেশনটা বের হয়েছে, তো কাল দেখি। হুম। কালকে দেখি যে ওটা বিষয়টা কি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যে আগে তো কিছু জানতে পারতাম, কি হচ্ছে, আপনাদের পরিকল্পনা কি, কিভাবে এগোবেন। কিন্তু এই যে প্রসেস শুরু হওয়ার পর আর কিন্তু কাউকে কিন্তু ওখানে ঢুকতে দিচ্ছেন না। মানে বলছে যে এই টাইমটা তো ঢুকে কথা বলা ঠিক নয়, সবাই তো প্রসেসের মধ্যে আছেন। তো সেই জায়গাটাও আমরা কিন্তু কোনো খবর পাচ্ছি না। তবে কোচবিহার জেলার ইন্টারভিউটা অপেক্ষায় আছি, তারপরে কিন্তু পরবর্তী পদক্ষেপ আমরা নেব। আমরা আমাদের জায়গা থেকে আমরা একদম নিরপেক্ষ, পুরো কোনো রাজনৈতিক রং ছাড়া আমাদের এই সংগঠন 2022 সালে টেকপাই ডিলার ঐক্যমঞ্চ কোনো রাজনৈতিক দলের কোনো চেষ্টায় নয়। সম্পূর্ণ সাধারণ চাকরি প্রার্থী গ্রাম অঞ্চলের, তারাই গিয়ে জানতে চাইবে যে আপনাদের লক্ষ্যটা কি, কবে শেষ করতে চাইছেন। এটা আমাদের শিক্ষকের জায়গা। আমরা এমন একটা পেশায় যাচ্ছি, সে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে একটা অন্যরকম পেশা, শিক্ষকতার পেশা। এখানে চলে না। এখানে কি বলে, এই বুকে চড় মেরে কোনো কথা বলা যায় না। এখানে আন্দোলন হয়, মানুষের সমস্যা ছাড়াই আন্দোলন হয়, শান্তিপূর্ণ আন্দোলন হয়। কারণ এই পেশাটা সম্পূর্ণ একটা সম্মানের পেশা। একটা সমাজের প্রত্যেকটা মানুষ এই শিক্ষক পেশাকে সম্মান করে। তো সেই জায়গায় আমাদের আন্দোলনও সেই রকম হবে, আমাদের কথা, আমাদের চলাফেরাও তেমনটাই হবে। এটুকুই। হ্যাঁ, সর্দার সমর অবশ্যই দোয়া আশীর্বাদ রইল পবিত্র রমজান মাসের। পূর্ব মেদিনীপুর থেকে আমাদের দেবী, আমাদের ছোট বোন মেসেজ করছে, বিদেশ দা। এর আগেও লাইভে বলেছি যে
কাকু আঙ্কেল এর আগেও কিন্তু অনেক আন্দোলনে এসছেন, উনি মানে মারা গেছেন। এইবারে তারাও অনেক টেনশানে আছে। মানে একটা কিছু এই জায়গা থেকে এতদিন অপেক্ষা করে 2 বছরের ট্রেনিং নিয়ে রাত জেগে দিনের পর দিন পড়াশুনো করে এই টেট উত্তীর্ণ হওয়ার পর একটা আশা নিয়ে আমরা প্রত্যেকেই ছিলাম, কিন্তু প্রায় 2.5-3 বছর পর নোটিফিকেশান এলো, আর এই গতিটা মন্থর এগোচ্ছে। আমি তো সত্যি কথা বলতে কি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি, হ্যাঁ নাজিমুস ক্যানভাস ভাই, হ্যাঁ অনেক দোয়া রইল, যে 1 বা 2 মিনিট যদি আমি কথা বলার সুযোগ পেতাম, আমি 2 মিনিট কথা বলতাম। বিরোধী কেউ নয় তো আমরা, অনেকে হয়তো কথাটা শুনে অনেকে হাসি ঠাট্টা করে, কেউই সরকার বিরোধী নয়, আবারও জোর গলায় বলছি আমরা। অনেকে হাসি ঠাট্টা করেন, সরকার যা চাইবে তাই করবে, কিন্তু আমরা বলতে পারি। কিন্তু এটাও ঠিক নয় সরকারের যে দীর্ঘদিন একটা শ্রেণীকে, দীর্ঘদিন একটা মানে টেট উত্তীর্ণ একটা ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তরা যারা অপেক্ষায় রয়েছে, তাদেরকে একটা অবহেলা করা, উদাসীনতা দেখানো, এটাও ঠিক নয়। আমি বারবারই একটা কথা বলি, আমাদের যারা নেতৃত্ব দিয়ে, আমাদের কিন্তু সব দিকে ভাবনা থাকে, সব দিকে ব্যালেন্স করে চলতে হয়। আমরা কেউই সরকার বিরোধী নয়, প্রত্যেকেই হবু শিক্ষক। আমরা চাকরি পেয়ে গেলে কালকে গেলে হয়তো ফেসবুক থাকবে না। এর আগেও যারা আন্দোলন করেছে, এর আগে কেউ কি ফেসবুক করছে, কেউ কি সোশ্যাল মিডিয়ায় এরকম লাইভ করছে? প্রত্যেকেই মানে একটা নিজে এস্টাবলিশড হয়ে নিজের মতো চলছে, স্কুলে যাচ্ছে, পড়াচ্ছে। তো সেই জায়গাটাও আমরা করতে চাই। কেন এই টাইমটা আমাদের এই একটা একটা খারাপ সময়ের মধ্যে যাবে, এই ফিল করানো যায় না কাউকে, যে এই যা লাইনে আছে তারাই বোঝে যে এই জায়গাটা কতটাই কষ্টকর জায়গা। নিয়োগ দরকার, প্রাইমারি শিক্ষক নিয়োগটা দরকার। এসএসসি হলো, এসএসসি সেই এত সমস্যার মধ্যে কিন্তু সেই এসএসসির কিন্তু কাউন্সিলিং চলছে, আর প্রাইমারি তার কত আগে এরা, সেই প্রাইমারিটা কিন্তু মন্থর গতিতে এগোচ্ছে। সামনের দিনে সত্যি কথা, সামনের দিনে কিন্তু আমার সামনেও যাওয়ার পর নেই, পিছনের যাওয়ার পর নেই, শেষ পর্যন্ত চেষ্টা চলবে। তারপর যা হয় দেখা যাবে, তারপর যা হয় দেখা যাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হবে, তারপর অবশ্যই আমাদেরকে জানাতে হবে যে কিভাবে এগোনো হচ্ছে, কিভাবে ভ্যাকান্সি বাড়ানো হবে, বৃদ্ধি করা হবে। আমরা কেউই এতদিন অপেক্ষা করার পর এই বঞ্চিত থেকে যাব। এই সবচেয়ে বড় কথা, আগেরবারও বলেছি আমি, যে যারা বয়স হচ্ছে, যাদের বয়স 40-এর কাছাকাছি, যাদের বয়স মানে 30-এর ওভার, এই ক্যান্ডিডেটগুলোর কিন্তু চিন্তা বেশি, এই ক্যান্ডিডেটগুলোর ভাবনা বেশি। কারণ সামনের দিনে যেসব ডিএলএড, যারা আগে সরকারি কলেজে ডিএলএড করেছিল, তাদের নাম্বার কত, নাম্বার নেই, কিন্তু এই বর্তমানে নাম্বার কিন্তু ভালোই পাচ্ছে ডিএলএডে। এবং যারা করোনার সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের প্রচুর নাম্বার। এই 40 বছর, এই 39 বছর, এই 37-38, এই 41-42 বছরের ক্যান্ডিডেটরা, এরা কোনোভাবেই কিন্তু কম্পিটিশনে আসতে পারবে না। তবে সামনের দিনে এটা ঠিক, এই রোস্টার এই এই এটা থাকবে না। আপনার হচ্ছে আমাদের যে নিয়মে যে এটা হচ্ছে, নিয়োগটা হচ্ছে, এই রুলস থাকবে না, এই রুলস চেঞ্জ হয়ে যাবে সামনের দিনে। হয়তো টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন। এখন আর অনেকক্ষণ কথা হলো, এবার দেখি, অনেক পরিশ্রম লাগছে, অনেকদিন লাইভে আসা হয় না, কিছু কথা আপনাদের সাথে বললাম। অনেকেই কথাগুলো শুনলেন, হয়তো কথাগুলো মূল্যবান, অনেকের কাছে মূল্য নেই, আবার অনেকের কাছে অনেক মূল্য আছে, সেটা আমি ফিল করতে পারি। কত ক্যান্ডিডেট 23টা জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে, যেখানে হয়তো নামই জানি না আমি, সেখানকার ক্যান্ডিডেটরা কল করে, মেসেজ করে। হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে তো প্রচুর মেসেজ আসে, রিপ্লাই দিতে পারি না, হয়তো দুটো কথা বললাম, আর বলা হলো না। অনেকের হয়তো 10টা মেসেজ এসে রয়েছে, মানে লিখে পাঠিয়েছে, কিন্তু সলভ করা হলো না। এরকম হয়, স্বাভাবিক। হ্যাঁ, থ্যাংক ইউ দেবী। যাই হোক, সামনের দিনে অবশ্যই বেশ কিছু কর্মসূচি ভাবনা আছে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককেই সশ্রদ্ধ প্রণাম। চেষ্টায় থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন, টেনশন কম করুন, এটুকু বলে শেষ করলাম। শুভরাত্রি প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য শুভরাত্রি।